আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টক শো উইথ আহাদ দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের আইন এবং বিচার বিভাগ নিয়ে, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন জনাব আজিজুল হক লিটন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জনাব আজিজুল হক লিটন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদের জন্য শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ। জি। বর্তমানে বাংলাদেশের সদ্য সাবেক বিচারপতি জনাব ওবায়দুর হাসান পদত্যাগ করেছেন। ওবায়দুল হাসান সহ মোট 6 জন পদত্যাগ করেছেন এবং নতুন বিচারপতি সৈয়দ রেফাত রেফাত আহমেদ শপথ নিয়েছেন আজকে। আপনি কি মনে করেন যে 6 জনের পদত্যাগ কি একটি অভিজ্ঞতার জায়গা শূন্য হবে, নাকি আইন অঙ্গনের স্বস্তি ফিরবে? ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আপনি জানেন যে এই যে ফ্যাসিস্ট সরকারের তথাকথিত যারা আমাদের মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ডিভিশনের যারা বিচারপতি ছিলেন, আসলে সবাই জ্ঞানী এবং গুণী প্রজ্ঞাবান, কিন্তু তথাকথিত যে একটি রাজনৈতিক ছত্রছায়া থাকলে আসলে ইচ্ছা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক জাজমেন্ট বা অনেক আদেশ ওরা বা সরকারের হস্তক্ষেপে সঠিকভাবে ওরা দিতে পারে না। সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে বা চাপ থাকে বিভিন্ন ভাবে পারিপার্শ্বিক কারণে, যার কারণে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ, আপনার চাহিদা মোতাবেক এবং বাংলাদেশের জনগণেরও একটা জনগণের আশা যে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু আপনি দেখেছেন যে সেটা থেকে মানুষ অনেকটা দূরে ছিল। তো তারপরেও ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে এবং সারা বাংলাদেশের মানুষের একটা চাওয়া ছিল যে ন্যায় বিচার, নির্বিঘ্নে ন্যায় বিচার পাওয়ার জন্য ওনাদের এখান থেকে সরে যাওয়াটা উচিত ছিল অনেক আগেই। আরো যেহেতু আপনি জানেন যে একজন আহ, মাননীয় জাস্টিস যারা হয় বা যারা ডিভিশনে বসেন, তাদের একটা শপথ থাকে। যদি আপনি শুধু জাস্টিসদের ক্ষেত্রেই না, বাংলাদেশের যে কোনো সংগঠন আপনি যদি পার্লামেন্টে বলেন বা আদার্স যে কোনো বাহিনীতে বলেন, যদি তারা এই বাহিনী হোক, আপনার বিচার বিভাগ হোক বা আপনার সংসদ হোক, তাদের কমিটমেন্ট থেকে যদি তারা সরে আসে, তাদের একটা অটোমেটিক তাদের আসলে পদত্যাগ করা উচিত বা অটোমেটিক হয়ে যায়। কিন্তু আমাদের নৈতিকতার কারণ থেকে আমরা আসলে অনেকে যাই না। আপনি দেখেন যে যে বিষয়ে আন্দোলন হয়েছে, আহ, সে বিষয়টা ওনাদের বারবার বলা সত্ত্বেও ওনারা কিন্তু পদত্যাগ করেন না। তো তথাকথিত ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনার আন্দোলনের কারণে ওরা সরে যেতে বাধ্য হয়েছেন। আসলে আমরা সবাই ওরা অনেক জ্ঞানী গুণী মানুষ এবং অত্যন্ত আনজানা মানুষ। এটা অবশ্যই নিঃসন্দেহে বাংলাদেশ তথা আমার জানা মতে যে এশিয়া মহাদেশ বা পৃথিবীর কোন দেশে এরকম একসাথে মাননীয় চিফ জাস্টিস সহ মাননীয় অন্যান্য ডিভিশনের 6 জন বিচারপতি পদত্যাগ করা, এটা আসলে নজিরবিহীন। তো নজরবিহীন। এখানে একটা গ্যাপ তো অবশ্যই আছে, এটা থাকবেই সব সময়ের জন্য। কিন্তু আপনি দেখেছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে আহ, তার আপনি জানেন যে সংবিধানের নিয়ম অনুসারে উনি একজনকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আজকে। উনি শপথও নিয়েছে, আজকে শপথ নিয়েছে, গতকালকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো আশা করি উনি, আপনি যদি বর্তমান চিফ জাস্টিস সম্পর্কে আপনি আমাকে বলতে চান, আমি যতটুকু জানি যে উনি অত্যন্ত মেধাবী এবং সে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাস এবং আপনার বাইরের বেশ বিশ্ববিদ্যালয় বা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে তার ডক্টরেট যারা আছে এবং আহ, আপনার উচ্চতর কোর্স করা আছে। তো উনি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং আমাদের জানার মতো অত্যন্ত মেধাবী মানুষ, প্রজ্ঞাবান। আমি আশা করছি যে বাংলাদেশ ওনার নেতৃত্বে বাংলাদেশের সকল জুডিশিয়াল বিভাগ জি। উনি অত্যন্ত আহ, উনি ভালো। হচ্ছে আপনার তরুণ যারা কোটা বিরোধী আন্দোলন করেছে তাদের সবার প্রথম পছন্দের তালিকায় ছিল সৈয়দ রেফাত আহমেদ। জি, বলুন। জি 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 জি। এখন উনি অত্যন্ত জ্ঞানী মানুষ। আমার আমার কাছে যতটুকু মনে হয় যে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অন্যান্য বারে প্র্যাকটিস করি। তো সেক্ষেত্রে আমি যতটুকু ওনার সম্পর্কে জানি যে অত্যন্ত মেধাবী মানুষ। উনি জুডিশিয়ারির যে ল্যাকিংস গুলো আছে এবং সেই ল্যাকিংস জি। গুলো উনি খুব দ্রুত, আমি আশা করছি যে
অন্যান্য বিচারপতিদের সমন্বয় করে উনি একটা ভালো জুডিশিয়ারি আমাদের মাঝে বা ন্যায় বিচার যাতে হয়, সাধারণ মানুষ যাতে ন্যায় বিচার পায়, সে ব্যবস্থা করে দিয়ে পারবে বলে আমি মনে করি। এবং সে জি, খুব আপনাকে দ্রুতই উনি করতে পারবে, আমরাও আশা যাতে করি যে তাদের আইনাঙ্গনে সমন্বয় কখনো। স্বস্তি ফিরুক। এবং আপনার কাছে জি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আপনার কথা কোট করে বলি, আপনি বললেন যে রাজনৈতিক ছত্রছায়ায় অনেক বিচার আটকে যায়। তো আহ, আহ, সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশে প্রায় 41 লক্ষ মামলা ঝুলে আছে, যেখানে সিন্ডিকেট, রাজনৈতিক আহ রাজনৈতিক ছত্রছায়া, দলীয়করণ, আহ, এই ইত্যাদি বিষয়গুলো থেকে আসলে স্বস্তি বা ন্যায়ের প্রতিষ্ঠা করা আসলে কতটা কষ্টসাধ্য ব্যাপার বলে বা কতটা চ্যালেঞ্জিং বলে আপনি কি মনে করেন? আসলে আমি মানে আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আপনাকে যদি এটা বলি যে এখানে যে শুধু জুডিশিয়ারি বা জুডিশিয়ারির কারণেই যে আপনার মামলাগুলো আটকে আছে, বিষয়টা এরকমের না। কিন্তু আসলে আপনাকে দেখবেন যে আপনি দেখেছেন যে আহ সাগরুদ্দি হত্যা মামলায় দীর্ঘদিন, আমার জানা মতে 100 বারেরও বেশি আপনার তদন্ত জি, বিঘ্নিত হয়েছে। হ্যাঁ, এখানে যে শুধু জুডিশিয়ারির উপর সব ব্লেম যাবে, বিষয়টা কিন্তু এরকমের না। এখানে আপনার সরকার এর সাথে জড়িত, এর সাথে জুডিশিয়ারি জড়িত, এর সাথে লয়াররা জড়িত, এর সাথে আপনার বিভিন্ন পক্ষদ্বয় যারা আছে বাদী বিবাদী বা আসামি তারা জড়িত। এখানে আপনি জানেন যে আমাদের এই লাস্ট স্বাধীনতার পর থেকে কম বেশি করে সব আমলই কিন্তু আপনার দুর্নীতি, অনিয়ম হয়েছে হয়েছে আমার জানা মতে। তো এখন এই এই যে ফেসিস্ট সরকার লাস্ট যে 15.5 বছরের যে আপনার আওয়ামী লীগের সরকার, এটা সকল কিছু অতিক্রম করেছে, যার কারণে আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার দেখেন যে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু জুডিশিয়ারি বা লয়াররা বা সাধারণ মানুষ কিন্তু আহ, কিছু মামলা আছে তদন্তের জন্য বিঘ্নিত হয়। একটা মামলা আপনার প্রাইমারি স্টেজে হলো তদন্তাধীন, মানে তদন্ত হচ্ছে, মামলাটা স্টার্ট হচ্ছে। এই তদন্তের পরে একটা বিজ্ঞ আদালতে ওই তদন্তকারী কর্মকর্তা সিএস দাখিল করবে বা অভিযোগ পত্র দাখিল করবে। সে অভিযোগ দাখিল করার পরে এই মামলাটা চার্জের জন্য বিচার ফাইলে যাবে বা বিচারিক কোর্টে যাবে। সেখানে গিয়ে চার্জ ফ্রেম হবে বা ডিসচার্জ হবে। তারপরে মামলাটা সাক্ষী হবে। সাক্ষীর পরে দেখা যায় যে আপনি জানেন যে একটা মামলা, বড় বড় মামলায় 50 জন 60 জন সাক্ষী থাকে। এখন এরকম বড় বড় অনেক মামলা আছে আমাদের যে বিচারক জুডিশিয়ারিতে আছে। একজন বিচারকের কোর্টে মামলা আছে ধরেন 15,000। তো দেখা যায় যে জি, প্রতিদিনই এমনও মামলা আছে যে মনে করেন 200 300 400 মামলা থাকে। এখন 200 300 400 মামলা থাকলে দেখবেন যে আপনার একটা মামলা যদি 150 জন বা 30 জন সাক্ষী থাকে, একদিনে যদি মনে করেন এটা তোমার 10টা মামলা সাক্ষী আসে 2 জন করেও, তাও কিন্তু 20 জন। 20 জন সাক্ষী যদি বড় বড় মামলার সাক্ষী একটা মামলায় সাক্ষী দিতে গেলে আপনি জানবেন বা জেনে থাকবেন বা জানেন আপনি, তারপর আমাকে বলতে হয় যে অনেক সময় লাগে একটা সাক্ষীতে দিতে গেলে, অনেক সময় ক্ষেত্রে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লাগে, অনেক সময় আধা ঘন্টা লাগে 1 ঘন্টা লাগে। তো এখন আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও বিচারকরা তারা একটা সাক্ষী বা একটা সব মামলার সাক্ষী একসাথে নিয়ে কমপ্লিট করতে পারে না। আবার দেখা যায় যে আপনার একটা সাক্ষী দিল, জবানবন্দি দিল, আবার দেখা যায় একটা পক্ষ আসছে আপনার সময়ের আবেদন করলো যে আমার সিনিয়র ব্যস্ত আছে বা অসুস্থ, বা আমাদের যে জবানবন্দিটা দিয়েছে সেই জবানবন্দির পরিপ্রেক্ষিতে আমাদের কোর্ট করে এটা ডিফেন্স দিতে হবে। তো এখন বিজ্ঞ আদালতের আসলে করার কিছু থাকে না। বিজ্ঞ আদালত হয়তো ক্ষেত্র বিশেষে সময় দিয়ে দেয়। আপনি জানবেন যে হুম, মহামান্য হাইকোর্টের অনেক মামলায় ডিরেকশন দেওয়া আছে যে আপনি 6 মাসের ভিতরে এই মামলা নিষ্পত্তি করে আমাদের অবহিত করেন, কিন্তু দেখা যায় সেই মামলা বিজ্ঞ আদালত কিন্তু নিষ্পত্তি করতে পারেন না। সঙ্গত কারণ এটা কিন্তু শুধু যে জুডিশিয়ারির দোষ বা আহ, অবহেলা বা আপনার অনভিজ্ঞতা এটা বলা যাবে না। আপনি জানলেন যে আমাদের অধিকাংশ মামলায় অনেক পক্ষ জড়িত থাকে। রাষ্ট্রপক্ষ আছে, আমরা আছি, বিচারক আছে, তো পক্ষগণ আছে। এখন একজন সাক্ষীকে বারবার আপনার সমন দেওয়া হয় সাক্ষীর জন্য, সে আসে না। এনবিডব্লিউডব্লিউ দেয় তাকে আসার জন্য, সেটা আসে না। আসলে এই ক্ষেত্রে আসলে বিচার বিভাগের বা বিচারকদের ওই রকমের কিছু করার নাই, কারণ না আসলে তো উনি পারবেন না, আমরা সাক্ষী ক্লোজ করে দিতে দিলে। সাক্ষী ক্লোজ আপনি যে করলে তো কথাটা একজন বললেন, বাদী পক্ষ তো সেটাই বিচার পাবে না, কারণ আমি সাক্ষী না আপনার হচ্ছে কথা ওনার একটু বিচার পাবে। ইন্টারফেয়ার করলাম। আপনি যে কথাটা জি। বললেন যে একটি মামলায় প্রায় 50 থেকে 60 জন হচ্ছে সাক্ষী থাকে এবং প্রতিজনের সাক্ষ্য গ্রহণের জন্য অনেক সময় সাপেক্ষ দরকার। তো বিচারপতিরা যে পরিবর্তন হয়েছে, তো নতুন বিচারপতিরা আসলেও তো একই সমস্যার সম্মুখীন হবে সেক্ষেত্রে।
ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কতটা চ্যালেঞ্জিং হবে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এটা আসলে এই যে আমি এটা কিন্তু উচ্চ আদালতের কথা আমি এটা বলি না, হ্যাঁ? উচ্চ আদালত কিন্তু মামলার কোনো ওইরকম সাক্ষী তারা নেয় না, তারা নিম্ন আদালতের সাক্ষী, যারা আর্গুমেন্টের বেসিসে কিন্তু ওরা জাজমেন্ট বা অর্ডার দেন, ঠিক আছে? আমি নিম্ন আদালতের কথা বলেছি। আমাদের নিম্ন আদালতের যদি কোনো ভুল ত্রুটি হয়, এটা মহামান্য হাইকোর্ট, এটা আপনার অ্যাপিল আছে, রিভিশন আছে, বা বেঞ্চের অনেক ম্যাটার থাকে, এটার আদেশের ভিত্তিতে ওরা এটা মূল্যায়ন করে। অনেক ক্ষেত্রে হয় যে নিম্ন আদালত অনেক সময় সাক্ষীতে ভুল করেছে, নিম্ন আদালতের কাছে মনে হয়েছে, জাস্টিস মহোদয়দের কাছে, যে এটা আপনার আবার ফার্দার সাক্ষী নেওয়া উচিত বা ফার্দার হিয়ারিং করা উচিত, ওটা কিন্তু আবার রিমান্ড করে নিম্ন আদালতে পাঠিয়ে দেয়। আপনি জানেন যে এটা আমি নিম্ন আদালতের কথা বলেছি, যে এই যে আপনার অধিকাংশ মামলা কিন্তু নিম্ন আদালতে পেন্ডিং আছে, হ্যাঁ? তো আর জি মহামান্য হাইকোর্টে আছে, কিন্তু তাও অনেক না। তাও বাংলাদেশে বা অন্যান্য দেশের তুলনায় এশিয়া মহাদেশে হয়তো আমার জানা মতে এত মামলা আছে কিনা সেটাও একটা আসলে বিষয়। তো এক্ষেত্রে সব দোষ আসলে বা সব অবহেলা অবজ্ঞা বা আপনার যদি ত্রুটি বলেন, এটা আসলে করা যায় না। আপনি দেখেন যে আপনার আহ বিজ্ঞ আদালতের যে স্টাফরা আছে, এখানে তারাও বিভিন্ন সময় গাফিলতি করে, অবহেলা করে। তো এটাও একটা কারণ। তো আসলে আমার মতে যে অবশ্যই। এখানে আমাদের আরো আহ অভিজ্ঞ বিচারক নিয়োগ দেওয়া উচিত এবং কোর্ট বাড়ানো উচিত। আর সবচেয়ে বড় কথা, আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে এই মামলাগুলো কেন হচ্ছে। আমি আপনাকে বলি যে আমাদের একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি, যে আপনি যদি এমন হয় যে বাংলাদেশের টোটাল মাদক, যে ইয়াবার ম্যাটারটা, এটা কিন্তু টোটাল অধিকাংশ 98% মাদক কিন্তু টেকনাফ থেকে আসে, হ্যাঁ? টেকনাফ থেকে আসলে কি হবে, কক্সবাজার। আপনি যদি এইটা বড় করে দেন, প্রশাসন যদি বলে যে না, বাংলাদেশে কোনো ইয়াবা আসতে পারবে না, বা আপনি ধরেন ফেন্সিল ভারত থেকে আসে, হ্যাঁ? আমার জানা মতে সব যে ভারত থেকে জি আসে এটা কোনো বাংলাদেশে আপনার 2 নম্বর প্রোডাক্ট হয় হয়। তো সেক্ষেত্রে যে আপনি ভারতের বর্ডারটা আপনি ক্লোজ করে দেন, যে বা কোনো মাদক ঢুকতে পারবে না, কোনো চোরাচালানি কাজ বাংলাদেশে ঢুকবে না, এটা যদি সরকার চায়, সেটাও কিন্তু করতে পারে। কিন্তু লাস্ট আপনি জানেন যে 15.5 বছরের বাংলাদেশ ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। তো যার কারণে বাংলাদেশের বর্ডারটা কিন্তু সুরক্ষিত ছিল না। সুযোগ। আপনি দেখেছেন যে আমাদের বর্ডার ঠিকই সুরক্ষিত ছিল না, কিন্তু ভারতের বর্ডার কিন্তু ঠিকই সুরক্ষিত ছিল। আমাদের যদি কোনো জি বাংলাদেশের নাগরিক ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে, আপনি দেখেছেন যে ফেলানি হত্যা, যে সেই তার কাটা সে লাশ গুলি করে ঝুলিয়ে রেখেছে, এটা আপনি জানেন যে। জি তো এটা আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কিন্তু জি। এর কিন্তু আপনার ন্যায় বিচার কিন্তু বাংলাদেশের মানুষ পায়নি, বা বাংলাদেশ সরকারকে সেটা আনতে অনেকটা আমি ব্যর্থ যদি হয়েছে। আমি যদি আপনাকে ছোট করে ধন্যবাদ। প্রশ্ন করি যে আইন এবং বিচার বিভাগের ক্ষেত্রে রাজনৈতিকভাবে একটা মামলাকে কতভাবে ম্যানিপুলেট করা যায়, আসলে এটা সম্ভব কিনা, আর এবং এভাবে হচ্ছে বলেই তো এত মামলা ঝুলে আছে, আসলে এগুলো নিষ্পত্তির জন্য কি করা উচিত? আমি আপনাকে সংক্ষেপ উত্তরটা শোনেন, দিবেন। আসলে আসলে কথা বলতে গেলে তো বিষয়টা তো অনেক বড়, তারপর আপনাকে সংক্ষিপ্ত আকারে বলতে হয় যেহেতু সময় সংক্ষিপ্ত। তো আসলে একটা মামলা, দেখবেন যে আপনার এই রাজনৈতিক মামলাগুলা 13 সালের মামলা, 14 সালের মামলা, 15 সালের মামলাও কিন্তু এখন পর্যন্ত নিষ্পত্তি হয় না। কেন হয় না? আমি আপনাকে বলেছি যে এই মামলায়, এক একটা মামলায় 4,000, 3,000, 2,000 আসামি, 5,000, 1,000, 500, 700, 100, 200 নিচ্ছে কোনো মামলা, রাজনৈতিক মামলা নেই। জি এখন এই মামলাগুলো আবার সাক্ষীও কিন্তু ওই রকমই। তো আসলে ওই সাক্ষীরাও আসে না। দেখা যায় যে একজন পুলিশ বাদী হয়েছে, উনি মারা গেছে, এই সাক্ষী আর ক্লোজ করতে পারতেছে না, উনি বদলিজনিত ট্রান্সফার হয়ে গেছে, উনি মনে করেন অবসরে গেছে, ওনাকে ট্রেস করা যাচ্ছে না, উনি হয়তো যে আগে ঠিকানা ছিল ওটা উনি গ্রামের বাড়িতে চলে গেছে। আসলে এখানে সরকারের ওই রকমের ম্যানিপুলেট করার সুযোগ আপনার কিছু ক্ষেত্রে আছে, আবার সব ক্ষেত্রে যে আছে এটাও বলা যাবে না সুনির্দিষ্ট করে। কেননা আপনার সরকারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনার তদন্তকারী কর্মকর্তার উপর ডিপেন্ড করে, প্রতিপক্ষ আসামি বা বাদীর পক্ষেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ধন্যবাদ। জি। ধন্যবাদ আপনার সুন্দর উত্তরের জন্য। আপনি কি মনে করেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনজীবনে স্বস্তি ফেরাতে এবং আইনাঙ্গনে স্বস্তি ফেরাতে কতটা কার্যকরী ভূমিকা তারা পালন করবে এবং তারা সক্ষম হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আপনার বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন যে সরকারের যে 16 জন মাননীয় উপদেষ্টা মন্ডলী আছেন, আমার জানা মতে 2 জন ব্যতীত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ব্যতীত আর সবাই কিন্তু অত্যন্ত আপনার অভিজ্ঞ মানুষ সবাই। আপনি জানেন যে এর ভিতরে
আহ 3-4 জন আগেও কিন্তু আপনার ক্যাটেগরি গভর্নমেন্টের যে আহ, উপদেষ্টা ছিলেন এবং দক্ষতার সাথে জি। সেটা কিন্তু আপনার পালন করার চেষ্টা করেছে। আসলে আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত বিচক্ষণ, আপনার শিক্ষিত, মার্জিত, এবং সে তো কিন্তু আপনার আমাদের শুধু সে আমাদের বাংলাদেশের জন্যই নয়, এশিয়া মহাদেশের জন্য একটা গর্বের বিষয় কিন্তু তার নাম এবং আসলে ঠিক আছে। এবং আপনি জানেন যে ওনার জন্য আপনার ওনাকে বিভিন্ন দেশের আপনার প্রথম শ্রেণীর যে দেশগুলো আছে ওনাকে ডিনার করার জন্য অনেকে আপনার শিডিউল মেনটেন করতে চায়, কিন্তু উনি উনি কিন্তু শিডিউল দিতে পারে না। মানে আমার অবশ্যই কাছে বলতে সর্বজন উনি স্বীকৃত ডিস্ট্রিবিউট ব্যক্তিত্ব সারা পার্সোনালিটি বিশ্বব্যাপী। জি। সারা বিশ্ব। উনি আমাদের জন্য আসলে আহ, আপনি জানেন যে একটা বিধ্বস্ত দেশে আহ, কেউ দায়িত্ব নিতে চায় না। আপনি জানেন যে একটা বিধ্বস্ত অবশ্যই। দেশ একটা দায়িত্ব নিতে চায় না, কারণ এটা হলো আমাদের দোষ হবে বেশি, যে দায়িত্ব নেবে তারই দোষের শেষ থাকবে না। কিন্তু তারপরে কিন্তু উনি বাংলাদেশের মানুষের জনগণের কথা চিন্তা করে উনি কিন্তু বাংলাদেশে ছাত্র যখন ওনাকে বারবার রিকোয়েস্ট করেছে, উনি কিন্তু বাংলাদেশের আসলে উনিও বাংলাদেশের নাগরিক, উনিও বাংলাদেশকে ভালোবাসে, উনি একজন দেশপ্রেমিক। তো উনি কিন্তু ওই অবশ্যই। দিকটা বিবেচনা করে বাংলাদেশে উনি এসেছে। তো আমার কাছে মনে হয় আমাদের, আপনি জানেন যে আমাদের সবচেয়ে এখন বড় যে চ্যালেঞ্জিং বিষয় দুইটা আমাদের হলো, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ফার্স্ট হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, সেকেন্ড হলো আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী যে স্থিতিশীলতা। এটা আপনার আমার খুবই গুরুত্বপূর্ণ। আপনি জি। জানেন যে আমাদের যে 1 নম্বর যে প্রধান উপদেষ্টার পরে যার অবস্থানটা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যিনি সাবেক বাংলাদেশের গভর্নর ছিল বাংলাদেশ ব্যাংকের, ওনাকে কিন্তু দুইটা আপনার অর্থ অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় ওনাকে উপদেষ্টা করা হয়েছে। আমার কাছে জি। মনে হয় যে ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর সালেউদ্দিন সাহেব এরা এবং যাদের আছে সবাই অর্থনৈতিক দিকটা আহ, প্রথমত ভালোভাবে মেনটেন করতে পারবে, বা যে সমস্যা দিকটা আছে বা যে গ্যাপটা আছে বা আমাদের যে সংকটটা আছে এটা কাছে উঠতে পারবে। এবং আশা করি খুব দ্রুত খুব দ্রুত যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা, এটা আমাদের সবার সব জনগণের আপনার সচেতন হতে হবে। এবং সাথে সাথে অবশ্যই। আইন শৃঙ্খলাকারী যারা আছে তাদের কিন্তু আমাদের দেখবেন যে আপনি দেখে থাকবেন যে আমাদের যে পরম স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল যে ডক্টর সাখাওয়াত হোসেন সাহেব, উনি কিন্তু বলে দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে জয়েন করার জন্য। আসলে আমাদের দেশটা আমরা সেকেন্ড মুক্তিযোদ্ধা দেখেছি, এবং আমরা প্রথম 1971 সালে মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, আমরা কিন্তু 24 সালে মুক্তিযুদ্ধটা আমরা দেখেছি সেকেন্ড টাইমে। তো জি। সেখানে আমার কাছে মনে হয় যে এটা খুব দ্রুত, আমার কাছে মনে হয় আইন পরিস্থিতি খুবই দ্রুত উন্নত হবে। আপনি জানবেন যে অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু যে আমাদের যারা প্রবাসী ভাই আছে, আমি জি। আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই যে যে আপনি একটা দেখবেন যে সম্ভবত 57 জন সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রবাসী ভাইয়েরা এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ওখানে আপনার প্রজাতন্ত্র দেশে আপনার রাজতন্ত্র দেশে আপনার বিক্ষোভ মিছিল করাটা নিষিদ্ধ। তারপর কিন্তু ওনারা জি। আবেগের বশবর্তী হয়ে ছাত্রদের সমর্থন করে ওনারা কিন্তু ওখানে কিন্তু আপনার আটক হয়েছেন। বিক্ষোভ করেছে। 3 জনের আপনার যাবজ্জীবন হয়েছে, কেউ 10 বছর 7 বছর হয়েছে। আমার আপনার মাধ্যমে আমি আপনার মাধ্যমে আহ, সরকারকে বা রাষ্ট্রকে বা উপদেষ্টা মন্ডলী সবাইকে বা সমন্বয়কদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশ সরকারের মাধ্যমে ওনাদের যাতে সংযুক্ত আরব আমিরাতের দেশের সরকার প্রধানদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যাতে মুক্তি করা যায় বা বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থা নেবেন বলে আমি আশা করছি ইতিমধ্যে বাংলাদেশ এটা নিয়ে সরকার আলোচনা বা হয়েছে উপদেষ্টা এবং মন্ডলী। খুব শীঘ্রই ধন্যবাদ। হয়তো আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার উনি হয়তো এই বিষয়ে মন্তব্য করবেন প্রবাসীদের যারা আটক আছেন দুবাইতে তাদেরকে ছাড়ানোর ব্যাপারে। আহ আমরা যেটা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে যারা নেটিজন এবং যারা ছাত্র আন্দোলনকারীর পক্ষে ছিল তারা সবাই স্বাধীন এবং স্বাধীন লেখে প্রোফাইল পিকচার করতেছে অথবা ফেসবুকে শেয়ার করতেছে, পোস্ট করতেছে। স্বাধীনতার এত বছর পরে এসেও আমাদের কেন স্বাধীন বলতে হচ্ছে? আসলে আমরা কি এতদিন পরাধীন ছিলাম? কি বলবেন? শুনেন, আমি আপনাকে বলি একটা কথায়, মানে একটা একটা কথা উদ্ধৃতি আপনাকে বলি। যদি আপনি কোনো কিছু লিখতে যান, লিখতে গিয়ে বারবার যদি আপনি মুছেন, হ্যাঁ, হয় আপনি এটা যদি ওপেন করতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি যদি বারবার মুছছেন তার মানে এটা আপনি স্বাধীন না। আর আপনি যদি খাতা কলমে বারবার লিখেন তার মানে আপনি এটা এক্সপার্ট না, বা আপনি এটা পড়াশোনা ঠিক মতো করেন না। ঠিক আছে, সেটা আমার কাছে মনে হয়। আসলে স্বাধীনতার ডেফিনেশন আপনি জানেন যে এই দেশে আমাদের সংসদ কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইন 2018 মাধ্যমে সাধারণ মানুষ
ঠিকমতো বাক স্বাধীনতা ছিল না, এটা আপনি জানেন। কিন্তু যে আমাদের যে অভিভাবক, যে আপনার সংবিধান, আমরা সংবিধান অনুযায়ী সারা বাংলাদেশ চলে। প্রতিটা দেশে একটা সংবিধান আছে, এটা সংবিধান হলো টোটাল আহ আপনার জনগণের মা বাবা বা অভিভাবক গার্ডিয়ান যাই আপনি বলেন না কেন, সেই আমাদের সংবিধানে কিন্তু সুনির্দিষ্ট করে বলা আছে যে বাক স্বাধীনতা থাকতে হবে। হ্যাঁ? প্রত্যেকটা মানুষ বলতে পারবে, শুনতে পারবে, করতে পারবে। কিন্তু আপনি জানেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে ঠিকমতো কোনো মানুষ তাদের বক্তব্য বলা বা তাদের বাকটা বাক স্বাধীনতা ছিল না। তাদের তাদের আপনার এটাকে কি বলে, যে তাদের বলার যে আত্মপ্রকাশটা তারা করতে পারে না। কারণ যেই আপনি এই সঠিকভাবে সত্য কথাটা বলেছে, তাদের বিরুদ্ধে হামলা মামলা, পারিবারিক ভাবে নির্যাতন, সেটা কিন্তু সাধারণ মানুষ এবং প্রতিপক্ষের যে আপনার দল যারা ছিল, তাদের কিন্তু বিভিন্নভাবে হেনস্থা এবং হয়রানি করেছে, আপনি দেখেছেন। এবং সারা বিশ্বে এটা নিয়ে কিন্তু আপনি শুধু বাংলাদেশের মিডিয়ায় কিন্তু আপনার এই বিষয়গুলো দেখায় না, আপনি দেখেন যে বিশ্ব মিডিয়ায় কিন্তু অবশ্যই। এটা বারবার ফলাও ভাবে প্রচার করেছে যে এরা বা একজন স্বৈরাচারের যে যতগুলা কোয়ালিফিকেশন আছে, আমার মনে হয় এটা তার দ্বিগুণ তার ভিতরে ছিল। এটা আপনি জানেন। এবং আপনি জানেন যে বাংলাদেশ যখন এত এত ছাত্র মারা গেল, আমাদের এত ছোট ছোট, আপনার 4 বছরের সে আসাদ, সে আপনি যদি আপনাকে বলতে হয়, বারবার এই কথার সময় বলছে যে আবু সাইদ, আপনার তারপর যে বুক পেতে দিয়েছে। আসলে আপনি এদের আপনি তো মরার ভয় দেখাবেন, মরার ভয় দেখিয়ে তো লাভ নাই। যারা মরতে জানে তাদের তো অবশ্যই। আসলে মরার ভয় দেখে আপনার লাভ হবে না। আমি কিন্তু জানেন আপনি, আমি আমাদের বন্ধু বান্ধব আছে বা আমার যারা সার্কেল আছে বা সহকর্মী আছে বা আমার আত্মীয় স্বজন পারিবারিক যারা আছে, আমাকে বারবার একটা কথা জিজ্ঞেসে যে এটা কি হতে পারে, বারবার আমাকে। আমি একটা কথা বলেছি যে আমি যতটুকু লেখাপড়ার আলোকে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি আমাকে করতে দিচ্ছে, আমি যতটুকু ইতিহাস দেখেছি, ইতিহাসে কোন ছাত্র আন্দোলন অদ্যবদ্ধ পর্যন্ত কোন আপনার বিফলে যায় না, তারা ব্যর্থ বিফলে হয় না। যায়নি। কেন ব্যর্থ হয় না? জি। আপনি দেখবেন যে একজন, এই যে আপনার যারা আসিফ আছে, তারপরে এই যারা সমন্বয়কারীটা আছে, এদের আসলে চাওয়ার কিন্তু নাই কিছু। আপনি দেখবেন যে আসলে আমি মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, এদের কাছে কিন্তু এটা এরকম, এটা সবাই নেতা। আপনি কয়জনকে দমিয়ে রাখবেন? আপনি আমার বাসা, আপনি জানেন যে আমার বাসা যাত্রাবাড়িতে আমি দেখেছি হেলিকপ্টার থেকে যেভাবে টিয়ারসের রাবার বুলেট মেরেছে। এটা আসলে আপনার, আমি এই 7ই অক্টোবর ফিলিস্তিন যখন ইসরায়েলে হামলা করলো, আমি চেষ্টা করি আপনার আন্তর্জাতিক নিউজ গুলো দেখার জন্য। কিন্তু আমি জি। এখন অদ্যবধি পর্যন্ত আমার ক্ষুদ্র জ্ঞান, আমার যতটুকু আমি মনে পড়ে, যে ইসরায়েল ও ফিলিস্তিনি কিন্তু ইসরায়েলি বাহিনী যে কিন্তু কখনো কিন্তু ফিলিস্তিনে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি বা টিয়ারসের রাবাল বুলেট বা গ্রেনেড বা যে মরণপণ অস্ত্রগুলা, এটা এটা কিন্তু বা সারা গুলি বা ব্রাশ ফায়ার, আপনি যাই বলেন না কেন, আমি যতটুকু মিডিয়ায় দেখেছি বা শুনেছি, আমি আমার নিজ চোখেও দেখেছি, এটা সে সকল কিছুকে সে ছাড়িয়ে গিয়েছে। এবং হারিয়ে বর্বরতার গেছে। কত প্রকার মানুষ বর্বর হতে পারে, এটা এই ফেসিস্ট সরকারকে না দেখলে আসলে আমরা বুঝবো না। আপনি হয়তো বিদেশে আছেন বা দেশের বাইরে আছেন, আপনি হয়তো অনেক কিছু চোখে দেখেন, আমরা হয়তো সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক কিছু সামনাসামনি দেখেছি যে তাদের জি। যে আপনার যে আক্রমণটা এবং তাদের যে নৃশংস, মানে একটা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই সরকার যা যা করা লাগে, যাকে যাকে গুম, আপনি দেখেছেন যে আয়না ঘরে যে কত নিরীহ মানুষ, কত আপনার যাইয়া আটকে রেখেছে, আপনার কতভাবে নির্যাতন অত্যাচার করেছে। সেই যে ডিবির হারুন, ডিবির মাধ্যমে আপনি দেখেন যেটা সকল কিছুকে ছাপিয়ে গেছে প্রশাসন। এবং জি। একটা মাত্র শুধু এর কারণ, জি বলেন। জি। অবশ্যই। আপনি যে কথাগুলো বলেছেন আহ, যুক্তিসঙ্গত কথা। আমি আপনাকে যদি বলি যে বর্তমানে আমাদের দেশে আপনি যে আইন শৃঙ্খলার কথা বললেন, বর্তমানে দেখলাম যে আমাদের দেশে হিন্দু জনগোষ্ঠী তারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে মিছিল করতেছে, বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করতেছে যে তাদের মন্দির বাড়িঘর ভাঙা হচ্ছে। এবং বিশ্বের বিভিন্ন দেশেও হিন্দু সংগঠনটা করতেছে, কিন্তু হিন্দি হিন্দু জনগোষ্ঠীর যে মহাসচিব যে প্রমাণিক সাহেব উনি বলেছেন যে আসলে এটা সম্পূর্ণ একটি আহ, গুজব। আসলে প্রকৃত অর্থে এইভাবে ঢালাওভাবে ভাঙা হচ্ছে না। এবং আমাদের যে পররাষ্ট্র সচিব জনাব তৌহিদুল ইসলাম সাহেব তিনিও বলেছেন যে আসলে মন্দির ভাঙা হচ্ছে একটা পলিটিক্যাল ইস্যুস, এটা এখন আর কোনো ধর্মীয় ইস্যুস না। তো আপনি এই ক্ষেত্রে এটাকে কিভাবে দেখবেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আহ, আমাদের আহ, এই যে কুড়িগ্রামে একটা গ্রাম আছে, এখানে ওখানে একটা মসজিদ আছে, একই বাউন্ডারির ভিতরে একটা মসজিদ, একটা মন্দির, আপনি 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 দেখেছেন। হ্যাঁ, তো
তারা কেউ নামাজ পড়ে, কেউ গির্জায় প্রার্থনা করে। আপনার বাংলাদেশটা এমন একটা দেশ, এই দেশটা সবার আসলে, কে হিন্দু সংখ্যালঘু, কে খ্রিস্টান, কে আপনার আদিবাসী, কে মুসলমান, কে অন্য ধর্মাবলম্বী, এখানে কিন্তু এটা ভেদাভেদ নাই, আপনি জানেন। আমাদের, আপনি আপনি দেখেছেন যে আপনার ইউএসএ তে বলেন, ভারতে দেখেন, যেমন ইউএসএ কিন্তু আপনার আপনার যে একটা বৈষম্য আছে, হ্যাঁ, যে জি, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ আপনার নিয়ে একটা নিগ্রো বৈষম্য বা আছে। জি যেটাকে বলি আমরা সাদা সাদা শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ, হ্যাঁ, এটা যে আছে, এটা কিন্তু দেখেন ভারতে কিন্তু আপনি জানেন যে ভারতে যে জি, পরিমাণ মুসলমানদের দমন মুসলমানদের নিপীড়ন করা অত্যাচার হয়। নির্যাতন এই মোদী সরকার, হ্যাঁ, দমন নিপীড়ন যে আপনার করেছে, আসলে এটা আপনি যদি ঠিক মতো মানবাধিকার বা পৃথিবীতে থাকতো, আমার মনে হয় ঠিক মতো, আমি বলবো নাই যে সেটা বলা যাবে না, অনেক আছে, মানে আমার মনে হয় যদি ঠিক মতো থাকতো, তাদের সকল কিছু সীমা লঙ্ঘন কিন্তু ভারত করেছে। আর আমি একটা কথা বলতে চাই, যে আপনি পৃথিবীর কোথাও দেখবেন না, যে আপনি কখনো দেখবেন না যে ভারতে কোনো মসজিদ, কোনো খুব কম যে কোনো মসজিদ কোনো হিন্দু মানুষেরা বা হিন্দু ধর্মাবলম্বী তারা আছে, তারা পাহারা দিচ্ছে বলে আমার জানা খুব কম, আমার জানি যেটুকু জানি। কিন্তু বাংলাদেশে দেখেন, কওমি মাদ্রাসার স্টুডেন্ট, আপনার আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনগণ, তারা কিন্তু মসজিদ মাদ্রাসা কিন্তু পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে। কেন দিয়েছে? যাতে এই ব্লেমটা যাতে না দিতে পারে মানে মুসলমানের উপরে, যে তারা সংখ্যালঘু, তারা নির্যাতিত, তারা নিপীড়িত। আপনাকে আমি আমি আপনি দেখেন যে অনেক হিন্দুরা কিন্তু পোস্ট দিচ্ছে বারবার, যেটা একটা গুজব। দেখে আপনি জানেন যে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত আপনার হচ্ছে, হবে, জি এটাই স্বাভাবিক। কিন্তু আপনার কোনো সঠিক, আমার মতে যারা সঠিক না জেনে মন্তব্য করা ঠিক হবে না। আমি যেমন, আমি মুসলমান, আমি একটা কথা বললেও হবে না। দেখেন আপনি, ওদের একটা পরিষদ আছে, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন সেক্রেটারি বারবার কিন্তু বলেছে যে না, কোনো হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। কিন্তু আমি আপনাকে এটা উড়িয়ে দিব না যে কিছু ক্ষেত্রে হচ্ছে না, তা কিন্তু না। এটা হলো যারা আওয়ামী লীগের যারা আপনার হিন্দু করেছে, তাদের ভিতর কিন্তু এই, তাদের ওই আওয়ামী লীগের জন্য কিন্তু তারা আপনার হয়তো তারা তাদের অত্যাচার নিপীড়নের কারণে সাধারণ মানুষ তাদের উপরে অ্যাটাক করেছে। এটা কিন্তু আপনার ধর্মীয় ভাবে নেওয়া যাবে না, এটা পলিটিক্যালি আপনাকে নিতে হবে। আমি বলবো না যে টোটালি ভারতীয় হয় না, এটা মিডিয়া, এটা বলা আমরা ঠিক যদি হবে না। দেখি আমি ভারতীয় যতটুকু মিডিয়া জেনেছি এটা, ইতিমধ্যে, যে ভারতীয় মিডিয়া ইতিমধ্যে প্রচার করতেছে যে এগুলো বাংলাদেশের জামাত শিবির বা বিএনপি সমর্থকরা মন্দির বা আহ, মূর্তি ভেঙে ফেলছে। আসলে এটা কি সত্য কিনা, আপনি কি বলবেন? আপনি অথচ আপনি আপনি বাংলা দেখবেন, আপনাকে ধন্যবাদ। আহ, আহ, জি, বলেন বলেন প্লিজ। অথচ দেখলাম যে বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে যারা আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারা হচ্ছে আহ, মন্দির এবং মূর্তি ভেঙে ফেলতেছে, এটা বাংলাদেশ থেকে বলা হচ্ছে। এবং ভারতীয় মিডিয়া বলতেছে যে এটা বিএনপি সমর্থক এবং জামাত কর্মীরা জি ভাঙতেছে। জি, এটা জি আপনাকে ধন্যবাদ। আপনি দেখেছেন যে রিসেন্টলি একটা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে রাজনৈতিক আওয়ামী লীগের নেতারা টাকা দিয়েছে। সেই টাকা কিন্তু আপনি দেখেন যে চিটাগাং এ আপনার বিআরটিএ, টোটাল বিআরটির যে আপনার ওটাকে কি বলে, যে বিআরটিএ বাসগুলো যেখানে থেকে টাকা দিয়ে কিন্তু তারা করিয়েছে 4 লক্ষ টাকা। এবং কালকেও একজন ধরেছে যারা টাকার মাধ্যমে কিন্তু আপনার বোম ফুটানোর জন্য নির্দেশ দিয়েছে, এটা আওয়ামী লীগের লোক। আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবে, এটা আপনি জানেন যে, এটাকে আমি বলতে চাই যে এটা কোনো সংখ্যালঘুর বিষয় না। যারা হিন্দুদের ভিতরে আওয়ামী লীগ ছিল, ক্ষেত্র বিশেষে কিন্তু আপনার জেলা পর্যায়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, থানা পর্যায়ে বলেন, যে তারা যে অত্যাচার নিপীড়ন করেছে এই 16-17টা বছর, এটার কিন্তু একটা প্রতিফলন, অন্য কিছুই না। এখানে কিন্তু সংখ্যালঘুর কোনো বিষয় না। আর আমি আপনাকে বলে থাকি যে আপনি দেখেছেন যে আহ, জামাত ইসলামের যে আমির সাহেব, সে কিন্তু আপনি দেখেছেন যে বাকেশ্বরী মন্দিরে সে গিয়েছে, সাধারণ মানুষকে জিজ্ঞেস বা সাধারণ হিন্দুদের সাথে কথা বলেছে, তাদের কোনো সমস্যা আছে কিনা, তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে কিনা, কোনো নির্যাতন হচ্ছে কিনা। তারা কিন্তু বলেছে যে না, আমরা খুব ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। আপনার বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবে, এটা সর্বকালই ছিল, সবসময় থাকবে। এটা আমরা আসলে কোনো গুজবে, কোনো ষড়যন্ত্রকারীর গুজবে আমরা কান দিব না। আমরা বাস্তব প্রেক্ষাপট নিয়ে আলাপ আলোচনা করবো, কথা বলবো, আমরা সত্যটা যাচাই মেনে আমরা একটা মন্তব্য করবো। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। ধন্যবাদ জনাব আজিজুল হক লিটন আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য। এবং সবাই চাইবো যে বাংলাদেশ একটি সুষ্ঠু, ন্যায় এবং একটি সত্যের বিজয় হোক, যেখানে থাকবে অন্তিম ভালোবাসা এবং শান্তি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই আলাপ আলোচনা আপনারা শুনেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর সেই সাথে আপনাদের সবাইকে একটা কথা বলি বিনয়ের সহিত, আমার একটা অনুরোধ যে যার যার অবস্থান থেকে দুর্নীতি মুক্ত সুশাসন ব্যবস্থা, ন্যায় বিচার যাতে মানুষ পায়, সাধারণ মানুষকে আপনার যার যার অবস্থান থেকে কোনো ধরনের অনৈতিক কাজ আমরা কারোর সাথে কেউ করব না। যে চাবে তাকেও প্রতিহত করব, প্রয়োজনে আইনের ব্যবস্থা নেব, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাইরে হাতে ন্যস্ত করব। আপনার কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা যাব না। আর আমাদের শিল্পে চলার মতো তৌফিক আল্লাহ যেন সবাইকে দেয়। ধন্যবাদ আপনাকে, আপনাদের মূল্যবান সময় নষ্ট ধন্যবাদ। করার জন্য। জি, ধন্যবাদ।